সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি শাহিন কাউসার, বিসিএস অ্যাডমিন আছি আপনাদের সাথে। আমরা মনে করি বিসিএস প্রিলি শুধু মেধা এবং পরিশ্রমের একটা প্রতিযোগিতা। সেখানে মেধা এবং পরিশ্রমের মাধ্যমে আমরা সাকসেসফুল হতে পারি, কিন্তু মেধা পরিশ্রম এর সাথে সাথে যথাযথ কৌশল না থাকলে বারবার আপনাকে প্রিলি ফেল করতে হবে, আর ক্যাডার হওয়া তো অনেক দূরের কথা। এটা অনেকভাবেই প্রমাণিত। এছাড়া দেখেন, বর্তমানে প্রিলির পরে খুব কম সময়ের মধ্যে লিখিত পরীক্ষা হচ্ছে। তার মানে আমাদেরকে প্রিলি এবং লিখিত মোটামুটি একটু কম্বাইন্ড প্রিপারেশন নিতে হবে। একেবারে এরকম না যে সব লিখিতই পড়ে ফেলবো, ইটস ইম্পসিবল। কিন্তু প্রিলির সাথে সামঞ্জস্যপূর্ণ যেটা পড়লে প্রিলিতেও লাভ হবে, এরকম লিখিত অংশগুলো আমরা একটু মিলিয়ে মিলিয়ে পড়বো। প্রতিযোগিতায় অন্যদের চাইতে আমরা এগিয়ে থাকবো, এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট। আমরা আজকে পড়বো বাংলা ভাষা। বাংলা ভাষার 15 নম্বর, মানে ব্যাকরণের যে 15 নম্বর, সেই অংশটুকু আমরা আজকে পড়বো। তাহলে চলুন আমরা পড়া শুরু করি। প্রথমে আমরা পিএসসি যে সিলেবাস দিয়েছে বাংলা ব্যাকরণের জন্য, এই সিলেবাসটা আমরা একটু দেখি। আপনারা যদি সিলেবাস দেখলে বুঝতে পারবেন যে সিলেবাসে খুবই কম টপিক দেওয়া আছে। এই যে দেখুন, এই যে ধ্বনি, বর্ণ, শব্দ, বাক্য, পদ, প্রত্যয়, এগুলো খুবই কম টপিক এবং কমন টপিক। যারা হচ্ছে অন্যান্য পরীক্ষা অংশগ্রহণ করেছেন, ইভেন এসএসসি যে পরীক্ষা, সেখানেও এত কম টপিক থাকে না। তাহলে পিসি কি আমাদেরকে এত কম টপিকে পরীক্ষা নিবে? এই একটা বেসিক টপিক। আর তারপর হচ্ছে গিয়ে দেখেন, এখানে আছে হচ্ছে পরিভাষা, একটা মুখস্থ অংশ, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, এগুলো মুখস্থ অংশ, বিরোচন অংশ। তবে একটা জিনিস কি, পিএসসি কিন্তু একটু কৌশল করেছে। এখানে কি কৌশল দেখেন, পিএসসি এই যে প্রয়োগ অপপ্রয়োগ আর একটা হচ্ছে বানানো বাক্য, শুধু এই দুইটা টপিক দিয়েছে। এখন এই দুইটা টপিক হচ্ছে এমন টপিক, আপনার যদি ব্যাকরণ সম্পর্কে ভালো ধারণা না থাকে, তাহলে আপনি এই দুইটা টপিকে ভালো করতে পারবেন না। আপনি ব্যাকরণ জানেন না, ব্যাকরণের বিভিন্ন টপিক ভালো করে কনসেপ্ট ক্লিয়ার নাই, এটার প্রয়োগ ঠিক হইলো কিনা বেঠিক হইলো, এটা আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন বলেন? বাক্য শুদ্ধি, এখন আপনি বাক্য স্ট্রাকচার জানেন না, ব্যাকরণের অন্যান্য অংশ জানেন না, বাক্য শুদ্ধি আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন? এই জন্য নিয়ম হচ্ছে যে পিএসসির যেটা কৌশল, তারা এই দুইটা টপিক, কোন দুইটা টপিক? এই দুইটা, এই যে প্রয়োগ অপপ্রয়োগ আর একটা হচ্ছে বানানো বাক্য শুদ্ধি, এই দুইটা টপিক দেওয়ার মাধ্যমে মূলত বলেছে, বাবা তোমাদেরকে যদিও আমি কম সিলেবাস দিয়েছি দেখাইছি, কিন্তু আসলে তোমাকে পুরো ব্যাকরণের বইয়ের সবগুলো টপিকই কম বেশ পড়তে হবে। এটা মুখের কথা না, আমরা এটার প্রমাণও পাবো। এই দেখুন, এটার প্রমাণ। এই যে 22টা টপিক থেকে পিএসসি তে বিগত বিভিন্ন সময় প্রশ্ন এসেছে, কম বেশ সবগুলা থেকে এসেছে। হ্যাঁ, দুই একটা টপিক থেকে একেবারে কম এসেছে, বাকিগুলা থেকে বেশি বেশি এসেছে। তার মানে আমাদেরকে ব্যাকরণের প্রায় গুরুত্বপূর্ণ সবগুলো অংশই আমাদেরকে কি করতে হবে, কাভার করতে হবে। এখন আমরা চলুন যে আমরা পিএসসি সিলেবাস দেখলাম আর বাস্তবতা দেখলাম। এখন আমরা রিটেনের সিলেবাসটা একটু দেখে আসি। রিটেনের সিলেবাসে দেখবেন যে ব্যাকরণের জন্য হচ্ছে 30 নম্বর। আমাদের আজকের আলোচনা হচ্ছে ব্যাকরণ, এই জন্য আমরা এই 30 নম্বর নিয়ে আলোচনা করব। এই 30 নম্বরের মধ্যে কি কি আছে? এই যে শব্দ গঠন আছে, বানান বা বানানের নিয়ম আছে দুইটা, বাক্য শুদ্ধি আছে, বাক্যের প্রয়োগ উপপ্রয়োগ আছে, প্রবাদ প্রবচন মানে বাগধারা আছে। একটা হচ্ছে এইগুলা হচ্ছে গিয়ে মূলত ব্যাকরণের 5টা অংশ, প্রত্যেকটাতে 6 করে নম্বর, মোট নম্বর হচ্ছে 30 নম্বর। এই 30 নম্বরের মধ্যে 30-এর 30 পাওয়া সম্ভব। এই 30 নম্বরের মধ্যে 28-27 এগুলো খুবই কমন মার্ক, 26-এর নিচে নামাই যাবে না, না হলে আমাদের ক্যাডার মার্ক মিস হয়ে যেতে পারে। তাহলে আমরা চলুন যে ব্যাকরণের এই যে 30 নম্বর রিটেনের জন্য, আর পিলির হচ্ছে গিয়ে 15 নম্বর, এই 45 নম্বর কিভাবে কম্বাইন করে পড়লে আমরা বেস্ট একটা প্রিপারেশন নিতে পারি, সেটা আমরা এখন জানি। তবে অনেকে বলতে পারেন যে ভাই, ওকে পড়বো, আমি পড়াশোনা করব, কই থেকে কি পড়বো, কি বই কিনবো, এগুলা একটু বলেন। আচ্ছা, আমি আমার ব্যক্তিগত উপলব্ধি থেকে বলতে পারি, আমি তো বাংলাদেশে কি বই, কতগুলো বই আছে সবগুলো সম্পর্কে ভালো করে জানি এরকম না। তবে বিসিএস প্রিলি সম্পর্কে যেগুলো বই বের হয়, সেগুলো থেকে আমি এই 3টা বই মোটামুটি ভালো বলে জানি। আমার জানার বাইরেও আরো ভালো বই থাকতে পারে, এবং এগুলা বইগুলো কিন্তু আমাকে দিয়ে কোনো স্পন্সরশিপ করাচ্ছে না। সো আমি জাস্ট আমার কৌতূহল থেকেই জাস্ট বলেছি। শিকরের বই, জর্জের বাংলা ভাষা সাহিত্য, জর্জ এম প্রীতি অথবা হচ্ছে অগ্রদূত বাংলা, এই 3টা বই থেকে আপনি আপনার বুদ্ধিমত্তা প্রয়োগ করে যেটা মনে করেন ভালো সেটাই কিনতে পারেন। আপনি যে অংশটা ভালো বুঝেন, আমি আপনাকে এটা কৌশল বলে দিই, আপনি যে অংশটা ভালো বুঝেন, আপনি দেখবেন যে বইয়ে সেই অংশটা ভালো করে দেয়া আছে কিনা। যদি সেই অংশটা ভালো করে দেয়া থাকে, তাহলে ওই বইটাই কিনবেন।
আর এর সাথে আমরা সবাই একটা ডাইজেস্ট কিনি, তাই না? ইনসেপশন, প্রিসেপ্টরস বা অন্য কোনো ডাইজেস্ট, একটা গুছানো সিমসাম একটা ডাইজেস্ট কিনবেন, প্রয়োজনীয় ওইটা থেকে আমরা হেল্প নিব। এখানে একটা কথা আছে, প্রচলিত একটা কথা হচ্ছে, সবাই বলবে আপনাকে যে আপনি নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই কিনেন বা বাংলা ব্যাকরণ বই থাকতে হবে, মাস্ট থিং। আরো তিনটা চারটা বইয়ের কথা বলতে পারে। আমার পলিসি হচ্ছে আমি সব একটা মাত্র বই পড়বো, মানে খুবই কম বই পড়বো। তিন চারটা বইয়ের কালেকশন আমার দরকার নাই। ওই একটা বইয়ে যদি নতুন কোনো তথ্য প্রয়োজন হয় আমি ওইটা এখানে নোট করে নিব, বইয়ের পৃষ্ঠার সাথে অ্যাড করে নিব, অথবা একটা খাতাতে অ্যাড করে নিব। কারণ একটা বই থেকে যখন আপনি পড়বেন, পড়তে পড়তে বইয়ের খুঁটিনাটি সব আপনার মাথায় থাকবে, পৃষ্ঠা সহ ছবি ভেসে উঠবে এবং পড়াটা পাকাপোক্ত হবে। ব্যাকরণের যে বইটা আমরা কিনতে বলে নবম দশম শ্রেণীর, এখানে একটা ডাউট হইলো কি, নবম দশম শ্রেণীর বই, ব্যাকরণ বই দুইটা, একটা হচ্ছে কি আগের, একটা হচ্ছে নতুন, এবং দুইটার কনসেপ্টের মধ্যে অনেক পার্থক্য। তা আপনি কি দুইটার পার্থক্য গুলো মিলিয়ে মিলিয়ে পড়বেন? এই যে বই যেগুলোর কথা বললাম এখানেই তো সবগুলো সাজিয়ে দেওয়া আছে। তাহলে আপনি নতুন করে ওই ব্যাকরণের বই কিনে নতুন একটা ঝামেলায় পড়বেন কেন? তারপরও এক্সট্রা যদি চান আপনার কাছে রাখতে পারেন, বা দ্যাটস নট ম্যান্ডেটরি, এটা কিনা লাগবে এরকম আসলে না, এটা হুজুগে হিসেবে চলে আসতেছে, সবাই বলে এই জন্য চলে আসতেছে এরকম। আচ্ছা, তাহলে এখন আমরা হচ্ছে বই কিনবো, আমরা জানলাম এই তিনটা বই থেকে যে কোনো একটা বই, বা আপনার যে কোনো চয়েসের একটা বই, আর সাথে একটা ডাইজেস্ট আমরা রাখবো। এই বই কিনলেই হবে না, বইটাকে কিভাবে কৌশলে পড়বো, কিভাবে কৌশলে কাজে লাগাবো, সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা, আমরা অন্যদের চাইতে একটু ডিফারেন্ট কৌশলে পড়ি। আমরা যেমন ধরুন পড়ার স্টাইলটা হচ্ছে এরকম, আমরা জানি যে কোনো ভাষারই ব্যাকরণের চারটা ভাগ থাকে, তাই না? এই যে ধ্বনি তত্ত্ব, তারপর হচ্ছে শব্দ বা রূপ তত্ত্ব, বাক্য তত্ত্ব, পদক্রম বা অর্থতত্ত্ব, এই যে চারটা অংশ, এই চারটা অংশ নিয়ে মূলত ব্যাকরণ গঠিত হয়। তাহলে আমরা ব্যাকরণে এখানে যা যা পড়বো সবগুলো এই চারটার মধ্যেই আছে। এখন আমরা চারটা ধরে ধরে পড়বো, যেমন ধ্বনি তত্ত্বের অংশগুলো আমরা একসাথে দেখবো, শব্দ তত্ত্বের অংশগুলো আমরা একসাথে দেখবো, এরকম করে আমরা আইডেন্টিফাই করব। এখানে বলা আছে এছাড়া অভিধান তথ্য, ছন্দ, অলংকার নামেও আর কিছু আলোচনার বিষয় আছে, সেটা আপনারা জানেন এবং সেটা থেকে বইও দেওয়া আছে। যেমন ছন্দ কয় প্রকার, ঠিক আছে, এই শব্দ একটু দেখে নিবেন, অলংকার সম্পর্কে হালকা একটু দেখে নিবেন। এটা এত হিউজ একটা ইম্পর্টেন্ট টপিক না, মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন দেখবো হচ্ছে গিয়ে যে প্রথমে ধ্বনি তথ্য, ধ্বনি তথ্যের অংশগুলো আমরা একটু দেখি। ধ্বনিতত্ত্ব কি? ধ্বনিতত্ত্ব হচ্ছে যে ধ্বনি যেখানে উচ্চারিত হয় সেটাই হচ্ছে ধ্বনিতত্ত্ব। তা আপনি ধ্বনিতত্ত্ব যখন বের করবেন, প্রথমেই ধ্বনি রিলেটেড অনেকগুলো টপিক পাবেন, ধ্বনি, ধ্বনির উচ্চারণ স্থল, ধ্বনির প্রকারভেদ, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, ঠিক আছে। এরপরে স্বরধ্বনির মধ্যেও আছে মৌলিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি। এই যে কনফিউশন গুলো, এইটা পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে, এইটা শুধু মানে কোনো মতে না। এই ধ্বনি রিলেটেড ক খ গ, এই যে তিনটা অংশ, এই তিনটা অংশ আমরা একেবারে কনসেপ্ট ক্লিয়ার করে পড়বো। তাইলে আমরা ধ্বনি পড়লাম, ধ্বনি ক্লাসিফিকেশন পড়লাম, ঠিক আছে, স্বর, মৌলিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি, এগুলো আমরা ভালো করে জানবো কোনটা কি। আবার ধ্বনির যে উচ্চারণ প্রণালী কিরকম, উচ্চারণ স্থান কিরকম, এগুলোর আলোকে এদেরকে ক্লাসিফিকেশন করা হয়েছে, ঠিক আছে। ক্লাসিফিকেশন করা হয়েছে, ক্লাসিফিকেশনটা আমরা একটু দেখে নিব। আপনারা ইউটিউবে বিভিন্ন লেকচার ভিডিও পাবেন, বা অন্য কোনো সোর্স থেকে যদি পান সেখান থেকেও দেখতে পারবেন। বইগুলো রিডিং পড়লেও আপনারা এই কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার করতে পারবেন। আর ধ্বনির যে ধ্বনি তো উচ্চারণ করলাম, ক উচ্চারণ করলে সেটা হচ্ছে ধ্বনি, কিন্তু ক যখন লিখবো সেটা হচ্ছে গিয়ে বর্ণ। বর্ণেরও আবার অনেক ক্লাসিফিকেশন, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে। স্বরবর্ণের আবার বিভিন্ন অংশ আছে, ব্যঞ্জন বর্ণের ভিন্ন অংশ আছে। এখানে আরো অনেকগুলো কাহিনী আছে, আমি ডিটেলস যেহেতু বলবো না, আমার ইউটিউব চ্যানেলে এগুলো নিয়ে কিছু আলোচনা করা আছে, আপনারা দেখে নেবেন। তাহলে আমরা ধ্বনি এবং ধ্বনি রিলেটেড যা আছে সেগুলো আমরা কনসেপ্ট ক্লিয়ার করে পড়বো, এখানে কোনো ধরনের ছাড় নেই। এবং ক্লাসিফিকেশন, শ্রেণী বিভাগ, এই শ্রেণী বিভাগটা আমরা ভালো করে দেখবো, ঠিক আছে। এখন পুরাতন ব্যাকরণ নতুন ব্যাকরণে কিন্তু এই অংশতে অনেক পরিবর্তন এসেছে, পরিবর্তনটা আমরা ভালো করে পড়বো। এরপরে আসলো ঘ নাম্বারে ধ্বনির পরিবর্তন। ধ্বনি তো পরিবর্তন হচ্ছে, তাই না, পরিবর্তিত হয়, এভাবেই তো নতুন ভাষা সৃষ্টি হয়। আমি হচ্ছি আহ একটা সুন্দর শব্দ হচ্ছে সূর্য, মানুষ এটাকে বলে সুরুজ, চন্দ্রকে মানুষ বলবে চাঁদ, এরকম করে করে ভাষা, চাঁদ, চাঁদ থেকে আমরা এখন অনেকে গ্রামে বলে চান, ঠিক আছে। এই যে
মানে ধ্বনিগুলো কন্টিনিউসলি চেঞ্জ হচ্ছে। এখানে আপনাদেরকে একটা কথা বলি, এটা কৌশলের জিনিস দেখেন। ধ্বনির পরিবর্তন বইয়ে দেয়া আছে দুই রকম, একটা হচ্ছে স্বরধ্বনির পরিবর্তন, একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। স্বরধ্বনির পরিবর্তন হচ্ছে 7টা, কিন্তু 7টা যদি সুন্দর করে গুছিয়ে দেয়া থাকতো তাহলে আমাদের পড়তে সুবিধা হতো। যেমন ধরুন, একটা আছে হচ্ছে আহ স্বর আগমন, মানে স্বর আগমন, একটা স্বরধ্বনি আসলো। আবার এর বিপরীত সব জিনিসটা হচ্ছে স্বরলোপ, মানে একটা স্বরধ্বনি লোপ পেল। তাহলে এই দুইটা যদি কাছাকাছি দিত, আগে স্বরাগম তারপরে স্বরলোপ, তাহলে এরকম সিস্টেমেটিকলি পড়তে সুবিধা হতো মিলিয়ে মিলিয়ে। কিন্তু বইয়ে দেখবেন আগে দিছে স্বরাগম, তারপরে আরো 3টা অংশ অপিনিহিতি এই সেগুলা, তারপরে দিচ্ছে স্বরলোপ। এই যে সুন্দর করে সাজানো নাই, এই সুন্দর করে সাজানোটাই হচ্ছে কৌশল। আপনাকে সুন্দর করে সাজায় নিতে হবে। এটা নিয়ে আমি আলোচনা করেছি, আমার ইউটিউব ভিডিও আছে, দেখে নিন। আবার আসি যে ধ্বনি সংযোগ বা সন্ধি, এটা ভেরি ইম্পর্টেন্ট। কারণ কি? কারণ এই অংশটা কিন্তু রিটেনেও আসে। রিটেনে বলবে কি? রিটেনে বলবে যে শব্দ গঠনের উপায় হিসেবে সন্ধি বর্ণনা করো, বা সন্ধি মানে শব্দ গঠনের উপায় লিখবে। এই শব্দ গঠনের অনেকগুলো উপায় আমরা পরবর্তীতে দেখবো, এর মধ্যে সন্ধি একটা। সন্ধির মধ্যে ধ্বনির মিলন হয়, যে ধ্বনি সংযোগ বলা আছে দেখেন, ধ্বনির মিলন হয় কিন্তু উৎপন্ন হয় বা তৈরি হয় নতুন শব্দ। আমরা যদি বলি হিম যুগ আলয়, এটা দ্বারা হিমালয় হলো। হিম যুগ আলয়, এখানে দুইটা ধ্বনি মিলন হয়েছে কিন্তু শব্দ হয়ে গেছে হিমালয়। তো তাহলে আপনাকে যেখানে পড়তে হবে যে সন্ধি 3 প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, প্রত্যেকটি সংজ্ঞা এবং 2টা করে উদাহরণ, এইটা লিখিত পরীক্ষার জন্য। আর প্রিলি পরীক্ষার জন্য আপনাদেরকে একটা কৌশল বলে দেই। সন্ধি যে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি হয়, এগুলার নিয়ম ছাড়াও আরেক ধরনের সন্ধি আছে যেগুলা কোনটার নিয়ম মানে না, এটা বলা হয় নিপাতনের সিদ্ধ সন্ধি। এখন নিপাতনের সিদ্ধ সন্ধি মাত্র কয়েকটা, 18-19টা হবে নিপাতনের সিদ্ধ সন্ধি। এগুলা যদি আমরা ছন্দাকারে মুখস্থ করে ফেলতে পারি, বেশিরভাগ প্রশ্ন নিপাতনের সিদ্ধ সন্ধি থেকে আসে। তাহলে যদি এগুলো আমরা কমপ্লিট করে ফেলি, মানে এখানে যদি নিপাতনের সিদ্ধ সন্ধি পড়ি, তাহলে কি হবে? আমার 60% প্রিপারেশন হয়ে যাবে। তারপরে ইম্পর্টেন্ট হচ্ছে বিসর্গ সন্ধি, আপনি লিখে নিতে পারেন। বিসর্গ সন্ধি একটা নিয়মে আমরা পারি, ঔরসে বিসর্গ, ঠিক আছে? ঔরসে বিসর্গের মাধ্যমে আমরা বিসর্গ সন্ধির নিয়ম পড়ে ফেললাম। তারপরে স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি যেগুলো থাকবে, আমরা জাস্ট একটু রিডিং পড়ে গেলে, যেগুলো উদাহরণ দেওয়া আছে সেগুলো রিডিং পড়ে গেলে সন্ধির মধ্য থেকে আমার কোনো প্রশ্ন মিস হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে আমরা সন্ধি এভাবে পড়বো। আরেকটা জিনিস দেখেন, 4 নাম্বার, ইটস অলসো ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নত্য আর সত্য বিধান। এই জিনিসটা, এটা লিখিত পরীক্ষাতেও আসে, এবং লিখিত পরীক্ষাকে প্রশ্ন করা হয় যে নত্য মানে নত্য বিধান আলোচনা করুন, ঠিক আছে? বা এই জাতীয় শব্দগুলো ব্যবহারের বানানের নিয়ম লিখুন। তো এটা দেখবেন বিভিন্ন প্রশ্ন এরকম আসছে। এই জায়গাতে আমাদের কি করতে হবে? বইয়ে নত্য এবং সত্য বিধানের নিয়মগুলো কঠিন করে দিয়েছে, এগুলার একটু সহজ করে নিয়ম দেওয়া যায়। এটা আমি আমার নোট আছে, আমি আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। নত্য এবং সত্য বিধান একই নিয়ম, এই নিয়মগুলোকে একটু সহজ করে এক্সপ্লেন করা যায়, মনে রাখার সুবিধা হয়, সেটা আপনাদেরকে দিব এবং এইটা পড়ে ফেলবেন। এখানে একটু বিস্তারিত পড়তে হবে, যেমন কতগুলো শব্দ স্বভাবতই মূর্ধন্য হয়, কতগুলো শব্দ স্বভাবতই মধ্য স হয়, এগুলো আমরা জানবো। যেমন আমরা মুখস্থ করেছিলাম চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মন, বেনু, বীণা, কঙ্কন, কণিকা, এগুলো সবাই পড়ছেন মোটামুটি, এগুলো মুখস্থ করতেই হয়। আবার এই যে সত্যবিধানের স্বভাবত মধ্যাহ্ন স হয়, আমি পড়ছিলাম আশার মানুষ, ষড়যন্ত্রের ভাষা, এরকম করে করে আর কি, ঠিক আছে? তো এইভাবে আমরা কি করব, ধ্বনি তত্ত্বের অংশগুলো আবার একটু বলি। ধ্বনি এবং ধ্বনি রিলেটেড প্রাইমারি যেগুলো আছে সেগুলো আমাদেরকে বেসিক থেকে বুঝে বুঝে, ক্লাসিফিকেশন বুঝে বুঝে পড়তে হবে। তবে উচ্চারণ প্রণালী বেশি পড়ার দরকার নেই, উচ্চারণ প্রণালীটা আমরা একটু কমিয়ে পড়বো, উচ্চারণের স্থানটা আমরা একটু কমিয়ে পড়বো, ঠিক আছে? একেবারে বিগত বস্তু বা খুব বেশি কমন জিনিস না হলে এটা তেমন একটা পড়বো না। কিন্তু উচ্চারণের স্থানের ভিত্তিতে এগুলা পার্থক্য করা হয়েছে, এই পার্থক্য মানে ক্লাসিফিকেশন করা হয়েছে, এই ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগটা আমরা পড়বো। তারপরে আমরা ধ্বনির পরিবর্তনটা পড়বো, ধ্বনি পরিবর্তনটা আমরা সিস্টেমেটিকলি সাজিয়ে গুছিয়ে পড়বো। যেমন স্বরাগম, স্বরলিপি, এগুলা পরস্পর সম্পর্কযুক্ত জিনিসগুলোকে মিলিয়ে মিলিয়ে পড়বো। আর তারপরে সন্ধির জন্য আমরা বলেছি যে আমরা প্রথমে নিপাতনের সিদ্ধ সন্ধি পড়বো, মুখস্থ করব। তারপরে বিসর্গ সন্ধি একটা নিয়ম আছে, সেই নিয়মে পড়বো। তারপরে স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি জাস্ট আমরা উদাহরণগুলো দেখে যাব। নত্য সত্য বিধানে বলেছি এখানে লিখিত পরীক্ষাতে প্রশ্ন আসবে, আমরা এগুলার নিয়ম সহজ করে পড়ার চেষ্টা করব, এবং কতগুলো শব্দ স্বভাবতই মূর্ধন্য স হয় সেটাও আমরা জানবো।
কোনটাতে নত্যবিধান খাটে না, কোনটাতে সত্যবিধান খাটে না, সেটাও আমরা জানবো। অর্থাৎ এখানে গ্যাপ দেওয়ার কোনো সুযোগ নেই, অবকাশ নেই। আচ্ছা, তারপরে আমরা আসলাম যেটা, সেটা হচ্ছে ওকে, 2 নম্বর যেটা, সেটা হচ্ছে গিয়ে শব্দ তথ্য বা রূপ তথ্য। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অংশ, কারণ এখান থেকে প্রশ্ন নাই আসে না অংশ, এবং ব্যাকরণের প্রায় মূল জিনিসগুলো এখানে আলোচনা করা হয়েছে। দেখেন, তো ব্যাকরণের শব্দ বা পদের আলোচনাই হচ্ছে শব্দ তথ্য বা রূপ তথ্য। প্রথম যে কোয়েশ্চনটা হয় সেটা হচ্ছে যে শব্দ শব্দ গঠনের প্রক্রিয়া। এবং লিখিত পরীক্ষাতে একটা প্রশ্ন আপনি 100% পাবেন, সেটা হচ্ছে গিয়ে শব্দ গঠনের উপায় লিখো। যদি আপনাকে বলে যে শব্দ গঠনের 2টি উপায় লিখুন, তাহলে আপনি উপসর্গের সাথে শব্দ গঠন আর হচ্ছে সমাসের সাথে শব্দ গঠন, এই 2টা উদাহরণ দিলেই হবে, সংজ্ঞা লিখে উদাহরণ। আবার যদি বলে যে, আপনাকে বলে যে পদের সাথে শব্দ গঠনের উপায় অথবা সমাসের সাথে শব্দ গঠনের উপায়, তাহলে তো স্পেসিফিকলি ওইটাই লিখতে হবে। আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এই অংশগুলা ভালো করে পড়বো, পড়লেই আমরা এই প্রশ্নের উত্তর লিখতে পারবো। আবার শব্দের ক্লাসিফিকেশনটা পড়বো আমরা, হচ্ছে যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ, যুগ্ম শব্দ, আবার আছে মৌলিক শব্দ, সাধিত শব্দ। এই যে শব্দের ক্লাসিফিকেশন, সেই জিনিসটা আমরা ভালো করে জানবো উদাহরণ সহ। এরপরে যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ, যুগ্ম শব্দ, এগুলা উদাহরণ মুখস্থ থাকতে হবে ছন্দ আকারে প্রাণে, যেমন প্রবীণ রাখাল পাঞ্জাবি পরে হস্তি হরের সাথে নিয়ে বাঁশি বাজায়, এই সেই করে, এগুলো ছন্দ আকারে পড়ছিলাম ভাই, এভাবে করে পড়তে হয়। মানে আপনি যেভাবে পারেন আর কি, এখানে যৌগিক, রূঢ়ি, যুগ্ম উদাহরণ যাতে মিস না হয়। আবার মৌলিক শব্দ, সাধিত শব্দ, এগুলো যাতে উদাহরণ মিস না হয় এবং উদাহরণ থেকে প্রশ্ন আসেই। খ নাম্বার প্রত্যয়। প্রত্যয়ে আমি শুধু বিগত প্রশ্ন দেখে গেছিলাম, প্রত্যয়ে আসলে আমি ডিটেলস পড়ি নাই, কারণ আমার এত বেশি ভাল লাগে নাই। কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, এর কিছু বেসিক উদাহরণ আছে আর হচ্ছে গিয়ে বিগত প্রশ্ন আছে, সেটাই আমি দেখে গেছি। আপনি চাইলে প্রত্যয় বিস্তারিত পড়তে পারেন, ইয়োর চয়েস। উপসর্গ, উপসর্গ সম্পর্কে জানতে হবে, অনেক প্রশ্ন আসছে লিখিত পরীক্ষায়। এখানে শব্দ গঠনের উপায় না দিয়ে বলেছে উপসর্গের সাহায্যে শব্দ গঠনের উপায় লিখুন। তাহলে উপসর্গ আমরা জানি, বাংলা আছে, তৎসম আছে, তারপরে হচ্ছে বিদেশির মধ্যে ফার্সি আছে, আরবি আছে, হিন্দি আছে, এগুলো প্রত্যেকটা জানতে হয়। যেমন বাংলা উপসর্গ হচ্ছে 21টা, তাইলে ঠিক আছে না? ও, ওঘা, ওজ, ওনা, আ, আর, আন, আব, ইতি, উনা, কোদ, কুনি, পাতি, বিভর, রাম, স, সা, সুহা, এই যেগুলা বললাম মুখস্থ, এগুলা উপায় নাই, এটাতে মুখস্থ করতেই হয়। তেমনি আপনি তৎসম উপসর্গ, প্র, পরা, অপশমনী, এই যেগুলা, এগুলা মুখস্থ করবেন। ফার্সি আমলা, হাসগর, আরবি হচ্ছে আমলা, হাসগর, ফার্সি হচ্ছে কার, কম, দরবর, বে, ব, বোধনা, নিমফি, এগুলা এগুলা হিন্দি হচ্ছে, এইগুলো মুখস্থ করে ফেলবেন। তাহলে উপসর্গ আমরা হচ্ছে কি করবো, উদাহরণগুলো মুখস্থ করব, এখানে কোনো উপায় নাই। আরেকটু অ্যাডভান্স লেভেলের পড়া বলে দিই। উপসর্গতে যখন আপনি উপসর্গ কয়টা আছে সেগুলো মুখস্থ করবেন, তারপরে এগুলা নিয়ে বাক্যগুলা পড়বেন, যেমন প্র দিয়ে 2টা বাক্য বানানো, ঠিক আছে, আর পড়া দিয়ে 2টা বাক্য বানানো, নি দিয়ে 2টা বাক্য বানানো, এরকম করে পড়বে নেবেন, ঠিক আছে। বাক্য না, শব্দ বানানো পড়লেই হবে। শব্দ বানানো পড়লেই না। পদের মধ্যে দেখেন, পদ হচ্ছে 4 প্রকার না 6 প্রকার না কি কি, এগুলা নিয়ে অনেক কথা আছে। আবার 5 প্রকার, এটাও একটা প্রচলিত কথা আছে, অনেক ধরনের ক্লাসিফিকেশন বলা হয়। পদ মেইনলি 5 প্রকার আমরা জানি, কর্তৃ, কর্ম, করণ, সরি, ইয়ে, পদ কি বললাম, কর্তৃ, কর্ম কি বলি, যেটা কালকে চলে গেছি। তো পদ হচ্ছে কি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এই যে 5 প্রকার, এই 5 প্রকারটা আমরা একটু দেখে নিব। একটু দেখে নিব না, পদের মধ্যে এই যে বিশেষ্য 5 প্রকার, বিশেষ্য, বিশেষের মধ্যে বিশেষ্য হচ্ছে কি আবার 6 প্রকার, তাই না? এই বিশেষ্য 6 প্রকার, এগুলোর উদাহরণ সহ দেখে নিতে হয়, বিশেষণের গুলো উদাহরণ দেখে নিতে হয়। ক্রিয়ার অনেক ক্লাসিফিকেশন আছে, এক একটা এক এক রকম, ওগুলোর উদাহরণ দেখে নিতে হয়। ক্লাসিফিকেশনের সংজ্ঞা জানতে হয়, অর্থাৎ পদের ইন ডিটেইল, এখানে বাদ দেওয়ার কোনো জায়গা নাই। অব্যয়ের ক্ষেত্রেও সেই অব্যয়ের ক্লাসিফিকেশন পড়বেন এইগুলা। তাহলে পদ সম্পর্কিত কথা হচ্ছে, পদ 5 প্রকার এবং প্রত্যেক প্রকারের মধ্যে আবার কয়টা কত প্রকার, এবং ওগুলার সংজ্ঞা উদাহরণ আমাদেরকে দেখতে হবে ইন ডিটেইল। লিঙ্গ, পুরুষ, বচন, এগুলা হচ্ছে জাস্ট কমন জিনিসগুলা দেখলে হয়, এগুলা অত বেশি ইম্পর্টেন্ট না, এখান থেকে রিটেন তেমন একটা প্রশ্ন আসবে না। তাহলে লিঙ্গ, পুরুষ, বচন, এগুলো হচ্ছে আমরা একটু দেখে নিব। আপনারা বুঝলেই বুঝবেন কি কি প্রশ্ন আসছে, সেটা দেখলেই বুঝতে পারবেন। আসে হচ্ছে কারক ও বিভক্তি। কারক ও বিভক্তি অনেক কমন একটা টপিক, আমরা অনেক দিন ধরে এটা পড়ে আসছি, উই নো দিস থিং। তাহলে এটা আমরা ভালো করে রিভিশন দিব, আর হচ্ছে বিভক্তির সাহায্যে কারক কোনটা নির্ণয় করার ট্রাই করব, কোনটা কোন কারকে কোন বিভক্তি, এটা যাতে প্রবলেম না হয়। অধিকরণ, অপাদান, দুইটার মধ্যে পার্থক্য আমরা ভালো করে জানবো। সম্পাদনা, কর্ম, করণ, এগুলোর মধ্যে পার্থক্য ভালো করে জানবো। আচ্ছা,
সমাস শিখতে লাগে 6 মাস, প্রচলিত একটা কথা আছে, কিন্তু সমাস একটু বড় অংশ, বাট এটা পড়া যায় ইজিলি। তবে সমাসের মধ্যে কিছু প্রবলেম হয়, যেমন ধরুন সমাসে আছে অলুক তৎপুরুষ, অলুক বহুব্রীহি, অলুক দ্বন্দ্ব। অলুক দিয়েই 3 ধরনের আছে, ঠিক আছে। আবার হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি, আবার দ্বিগু, এই দুইটা মূলত একই জাতীয় সমাস। তাহলে এই যে এক একটা এক এক রকম হতে পারে, মানে এদের মধ্যে কনফিউশনের অনেক জায়গা জায়গা আছে। এই কনফিউশনের জায়গাগুলো আমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে, এবং ইম্পর্টেন্ট জিনিস আপনারা একটু লিখতে পারেন। যেমন দ্বন্দ্ব সমাসে আছে অলুক দ্বন্দ্ব, বহুপদী দ্বন্দ্ব, এগুলো বেশি ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে কর্মধারয় সমাসের সবগুলো ইম্পর্টেন্ট, কর্মধারয় সমাস খুবই বেশি ইম্পর্টেন্ট থিং। এরপরে হচ্ছে তৎপুরুষ সমাসের মধ্যে হচ্ছে কিছু আনকমন জিনিস আছে তৎপুরুষ সমাসের মধ্যে, দেখবেন তৃতীয়া বিভক্তি যুক্ত যে সমাস সেখানে আনকমন আছে, পঞ্চমীতে আছে, সপ্তমীতে আছে। এই আনকমন যেগুলো সেগুলো ইম্পর্টেন্ট, সেগুলা থেকে প্রশ্ন আসে। অব্যয়ীভাবে আছে বহুব্রীহিতে আছে সমানাধিকরণ। বহুব্রীহি, এই সমানাধিকরণটা বেশি ইম্পর্টেন্ট। তারপরে ব্যতিহার থেকে প্রশ্ন আসে, এগুলো একটু দেখে নিব। দ্বিগু সমাস সেগুলো তো আর আছেই। আর সমাসের যে 6টা ক্লাসিফিকেশন, এইটা ছাড়াও আরো আছে গিয়ে আপনার নিত্য সমাস, প্রাদি সমাস, এই সমাসগুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসে। তাহলে সমাসের ক্ষেত্রেও বিসিএস প্রিলিতে আসলে আপনার কনসেপ্ট ক্লিয়ার করেই পড়তে হবে। তো সমাস আমরা ভালো করে পড়বো, এবং আমি চেষ্টা করবো এই আলোকে কিছু টিউটোরিয়াল আগামীতে দেওয়া, ইনশাল্লাহ সমাসের বেসিক গুলো আমাদের প্রবলেম থাকবে না। তাহলে আমি বললাম রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব, এটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অংশ, এবং এখান থেকে লিখিত পরীক্ষায় 100% প্রশ্ন আসবে। এগুলা থেকে, এগুলার যে কোনো একটা দিয়েই শব্দ বানাতে বলবে, ঠিক আছে। আর এগুলার প্রত্যেকটা ইন ডিটেইল আমরা ভালো করে জানবো, স্পেশালি হচ্ছে সমাস, তারপরে হচ্ছে পদ, এই দুইটা ইন ডিটেইল আমাদেরকে ভালো করে জানতে হবে। জানলাম, তাহলে আমরা চলে নেক্সটটাতে যাই। আচ্ছা, নেক্সটটা কি? এর পরবর্তীতে আমরা আসি 3 নাম্বারটাতে, সেটা হচ্ছে বাক্য তথ্য। এই বাক্য তথ্য রিটেনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। প্রিলিতে অবশ্যই আসে, এবং রিটেনে এখান থেকে বেশি প্রশ্ন আসে। এই জন্য আমরা প্রিলি রিটেন যেহেতু কম্বাইন করে পড়বো, তাহলে অবশ্যই উই হ্যাভ টু এমফাসাইজ হিয়ার। দেখেন বাক্য তথ্য কি, বাক্য নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় বাক্য তথ্য। প্রথম কোয়েশ্চেন, বাক্য কি? উদাহরণ সহ বাক্যের সব ধরনের শ্রেণীবিভাগ, এটা লিখিত প্রশ্ন এবং এটা আসবেই ধরেন। তো বাক্য কয় প্রকার? সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, আবার হয় প্রশ্নবোধক বাক্য, এগুলো এরকম ক্লাসিফিকেশন হয়, তাই না? তাহলে আমরা বাক্য এবং বাক্যের সব ধরনের শ্রেণী বিভাগ মানে ক্লাসিফিকেশন উদাহরণ সহকারে আমরা মনে রাখবো। 2 নম্বর হচ্ছে বাক্যের গুণাবলী। একটা সার্থক বাক্যে কি কি গুণ থাকা উচিত? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, এগুলো আমরা বলি। এটা লিখিত পরীক্ষায় আসবে মোটামুটি 70-80% শিওর। এটা আপনারা দেখে নিবেন, এবং এর সাথে সাথে আরো কয়েকটা গুণাবলী উল্লেখ করা আছে ছোট ছোট পয়েন্টে, এগুলোও দেখে নিতে হবে। গ নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট থিং এন্ড ডিফিকাল্ট থিং টু। এই যে বানানো বাক্য শুদ্ধি, এখন আপনি যদি বানানের নিয়ম না জানেন তাহলে কি হবে? লিখিত পরীক্ষায় কিন্তু বানানের নিয়ম আসে, আর পিলিতেও যেহেতু এই অংশ আছে, তাইলে এখানে অবশ্যই বানানের নিয়ম কাজে লাগবে। তাহলে আমরা কি করব দেখেন, আমরা তৎসম, অতৎসম, বিদেশি, এই যে শব্দ ইয়েগুলা, শব্দের উৎসগুলা, এগুলা বানানের নিয়ম আমরা জানবো। আবার নক্ত সূত্র বিধান তো আমরা আগেই পড়েছি, ওইটা সহজ করে দিব বলেছি। ইকার ব্যবহারের 5টা নিয়ম, এই সবগুলো ব্যবহারের 5টা করে নিয়ম আমরা পড়বো। এমন ভাবে আমরা নিয়মগুলো পড়বো যাতে হচ্ছে খুব একটা ডিফিকাল্ট না হয়, আবার হচ্ছে বাক্য শুদ্ধিতে এগুলো খুব বেশি আসে, কমন হয় এগুলা। তো এগুলার সহজ এবং কমন একটা ফরম্যাট আমার কাছে দেওয়া আছে, আমি ইনশাল্লাহ আপনাদের কাছে নেক্সট দিব। এই অংশ পড়লে রিটেনের জন্য তো আপনার 100% হবেই, প্রিলির জন্য আপনার পুরোপুরি কাভার করবে। এবং বাক্য বাক্য দিবে, ভুল বাক্য দিবে, বলবে এখানে ভুল কি আইডেন্টিফাই করো, শুদ্ধ করো, তাহলে এটা আপনি পারবেন। ঠিক তেমনি প্রয়োগ উপপ্রয়োগের বেলাও সেম কথা। প্রয়োগ উপপ্রয়োগ হচ্ছে গিয়ে বাক্যে অনেক ধরনের ভুল ত্রুটি করে, ঠিক আছে। আর দেখা গেছে একটা বচন বহু বচনের 2বার দিয়ে দেয় এক জায়গাতে, সব আলেমগণ। তো সব আলেমগণ দুইটা এরকম হবে না, হয় সব আলেম অথবা শুধু আলেমগণ হবে। এই যে এইভাবে অপপ্রয়োগ করা হয় আর কি, অপপ্রয়োগ করে বলা হয় যে আপনি সঠিকটা আইডেন্টিফাই করুন অথবা ভুলটা আইডেন্টিফাই করুন। তো এইটা হচ্ছে লিখিত পরীক্ষার জন্য এখান থেকে ইম্পর্টেন্ট, কারণ কি এখানে লিখিত 6 নম্বর প্রশ্ন আসবেই গ্যারান্টেড, এখান থেকে আমাদেরকে পড়তে হবে। আর প্রিলির জন্য আমরা করব, এখানে কি করব, আমরা সবগুলো নিয়ম বিস্তারিত পড়ে নিব। আপনি যখন এইটা থেকে আমরা কি করব, আমরা লিখিত যে বই আছে, বইয়ে যে সকল প্রশ্ন আসছে সেটাও আমরা দেখে নিব, এটা প্রিলির জন্য আমাদের হেল্প করবে। অনেক সময় দেখা গেছে প্রিলি যে প্রশ্নগুলো এগুলা লিখিত প্রয়োগ উপপ্রয়োগ অংশে যা আসছে তা থেকে দিয়ে দেয়। তাহলে আমরা কি করব, আমরা লিখিত সবগুলো প্রশ্ন পড়বো, এবং যতগুলো উদাহরণ বইয়ে দেওয়া আছে সবগুলো উদাহরণ দেখে নিব, ইম্পর্টেন্ট গুলো মার্ক করব। তাহলে আমাদের প্রয়োগ উপপ্রয়োগ সম্পর্কে ধারণা একটু স্পষ্ট হয়ে যাবে।
তাহলে ব্যাকরণের এই যে তিনটা গুরুত্বপূর্ণ অংশ, ধ্বনি, তারপরে শব্দ, তারপরে এই আমরা আয়োজন করলাম বাক্য, এইগুলা যদি আমরা এই ওয়েতে পড়াশোনা করতে পারি, তাহলে আমাদের বাংলাতে আমরা খুব একটা স্ট্যান্ডার্ড প্রিপারেশন আমরা নিতে পারি। এখন আসে গ্রামারের বেসিক জিনিস তো আমরা পড়লাম, এখন আমরা গ্রামার থেকে একটু মুখস্থ অংশগুলাতে আমরা আগাই, যে কি কি জিনিস আমাদের মুখস্থ করতে হয় একটু দেখি। এই যে শব্দগুলো দেখছেন আপনারা, এগুলো মোটামুটি আপনারা আগেই পড়ে আসছেন সবাই। এই যে সমার্থক শব্দ, এখানে সমার্থক শব্দের মধ্যে ইম্পর্টেন্ট শব্দ আছে, এটা মনে রাখতে হবে। এই সমার্থক শব্দের মধ্যে অনেক সমার্থক শব্দ পড়া যায়, কিন্তু ইম্পর্টেন্ট যেগুলো, যেমন চন্দ্র, তারপরে সূর্য, তারপরে পৃথিবী, পাহাড়, বাতাস, নারী, ঠিক আছে, সন্তান, এই যে শব্দগুলো, এগুলো মোটামুটি কমন শব্দ, এগুলো আমাদের একটু পড়তে হয়। এবং এখানে অনেক শব্দ কাছাকাছি মিল আছে, যে মিল আছে কি, যেমন এটা হচ্ছে চাঁদ, সমুদ্রের যে স্বরূপ সেটা হচ্ছে আবার পানিরও সেম নাম বা কাছাকাছি নাম। এইগুলাতে কি হয়, বনের যে নাম আবার গাছেরও সেম নাম, কাছাকাছি নাম, এই যে জিনিসগুলা, এগুলাতে কনফিউশন হয়, তাইলে বইয়ের শেষের অংশে কনফিউজিং পার্ট গুলা লিখে রাখতে হয়। অথবা আমার নোট করা আছে কনফিউজিং গুলা, সমার্থক শব্দের সাথে কি কি সমার্থক শব্দ কনফিউজিং হয়, মানে কনফিউশন সৃষ্টি করে, সেটা নোট করা আছে, সেটা আমি আপনাদেরকে দিব। বিপরীত শব্দ যে কোনো বই থেকে পড়লেই হবে, যেগুলো একটু আনকমন সেগুলো মার্ক করে রাখবেন, তাহলে পারবেন। পরিভাষা পড়ে যাবেন A to Z, ঠিক আছে, নিয়মে আপনারা পারবেন, এবং এখান থেকে প্রশ্ন গ্যারান্টেড আসবেই। এগুলো শেষ করতে হবে আর কি ধীরে ধীরে। আসেন বাক্য সংকোচন। বাক্য সংকোচনে দেখবেন কোন বইয়ে প্রথমে ও, তারপরে আ, তারপরে রসই, এরকম করে অ্যালফাবেটিকলি সাজাই দিছে। আর কোন কোন বইয়ে দেখবেন টপিক অনুযায়ী সাজাইছে, যেমন ধরুন আহ বিয়ে করেছে যে সে কৃতদার, বিয়ে করেনি সে অকৃতদার, যে নারীর বিয়ে হয়নি, ঠিক আছে, আবার যে নারীর স্বামী মারা গেছে, ওই বিয়ে সব কিছু, সব টপিক গুলো সবগুলো একসাথে দিয়ে দিয়েছে। এইরকম দিলে পড়তে সুবিধা। আর ও আ ক খ এরকম করে অ্যালফাবেটিকলি সাজায় দিলে ওইটা পড়তে খুব একটা সুবিধা না। তাহলে বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ আমরা কি করব, টপিক ওয়াইজ পড়বো, এবং যে বইয়ে টপিক ওয়াইজ দেওয়া আছে দরকার হলে অন্য কারো কাছ থেকে সেটা নিয়েও আসবো। তবে MP3 তে আপনারা এটা পাবেন আশা করি, টপিক ওয়াইজ সাজায় দেওয়া আছে, আমিও লাগলে জীবনে কপি করতে পারেন। এন্ড লাস্ট ওয়ান হচ্ছে বাগধারা, প্রবাদ, প্রবচন, এটা মোস্ট ইম্পর্টেন্ট থিং এগুলোর মধ্যে, কারণ এখানে রিটেনের 6 নাম্বার 100% আসবে, মানে এই অংশের জন্য বরাদ্দ করা আছে 6 নাম্বার। তাহলে প্রবাদ প্রবচন এখন আসে না, নর্মালি বাগধারাই আসে। বাগধারা আমরা কি করব, আমরা বই থেকে পড়বো A to Z, এবং বাগধারা আমরা অর্থ বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। এমন না যে বাগধারা এমন একটা শব্দ, ফাও শব্দ চলে আসছে আর ফাও একটা অর্থ তৈরি হয়েছে। প্রত্যেকটা অর্থ তৈরি হওয়ার পেছনে অবশ্যই একটা কারণ আছে বা হিস্ট্রি আছে, অথবা নামের সাথে মিলাইলে আসে, যে নাম ওই নামের সাথে মিলাইলে আপনি কাহিনী প্রেক্ষাপটটা পাবেন। তাহলে আমরা এখানে বাগধারা বুঝে বুঝে পড়ার ট্রাই করতে পারো। এটার জন্য অনেকে বলে যে প্রবাদের উৎসের সন্ধানে নামে একটা বই আছে, ওই বই কিনেন। আমি এটা সাজেস্ট করি না, কারণ এইটার জন্য ওই বই কেনার প্রয়োজন নাই, আপনি বইয়ের মধ্যে থরতে গেলেই হবে আর কি। আপনার যে বই কিনবেন সে বই থেকে বাগধারা পড়লেই হবে। তবে আমি বলবো কি, বাগধারা একটু বেশি করে পড়তে হবে, কারণ বাগধারা থেকে যেহেতু রিটেনেও 6 নাম্বার আছে, এটাতে মিস করার সুযোগ নাই। তাহলে মুখস্থ অংশের এই যে পার্ট গুলা, সমার্থক, বিপরীতার্থক, পরিভাষা, বাক্য সংকোচন, বাগধারা, প্রবাদ, প্রবচন, এই অংশগুলো আমরা কোনটাতে কতটুকু এমফাসাইজ করব, কি কৌশলে করবো, আমি এটা বললাম। আবার বলি, সমার্থক শব্দ হচ্ছে কমন গুলো আগে পড়বো এবং কনফিউশন ক্লিয়ার করে পড়বো। বিপরীত শব্দ যে কোনো বই থেকে পড়বো, তবে যেগুলো একটু জটিল সেটা মার্ক করে রাখবো। পরিভাষা রিডিং করে যাব A to Z। বাক্য সংকোচন টপিক ওয়াইজ মিলিয়ে মিলিয়ে পড়বো, যেমন হচ্ছে বিয়ে সংশ্লিষ্ট যেগুলো সবগুলো একসাথে, এরকম করে। আর বাগধারা হচ্ছে A to Z পড়বো, এবং বড় একটা সোর্স থেকে বেশি বেশি করে পড়বো, যাতে করে কি হয়, আমার রিটেনের 6 মার্ক কাভার হয়। এছাড়া একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে এখানে আমি অর্থ বোঝার ট্রাই করবো, অর্থ বুঝে বুঝে পড়বো। এই হচ্ছে আমার জিনিসটা, এটা যদি আমি করতে পারি তাহলে আমার মুখস্থ অংশগুলো কাভার হয়ে যাবে। আর কি কিছু আছে? আর তো কিছু থাকার কথা না, কি সবই তো বলে ফেলছি। তাহলে ধন্যবাদ। তাহলে আমি যদি ভাই একটু আসি আপনাদের কাছে, একটু বিস্তারিত যদি আমি বলি, তাহলে কি বলি বলেন। আমরা একটু আসি। আমরা প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে আমরা সিলেবাসটা দেখলাম, সিলেবাসটা দেখে আমরা বুঝলাম যে তারা যেভাবে দিছে সেভাবে আসে না, এভাবে আসে। তারপরে আমরা মনে করলাম রিটেনের জন্য কি কি আছে, এই 30 নম্বরের প্রশ্ন মানে কাঠামোটা দিয়ে দেয়া আছে। তারপর যেটা হইলো সেটা হচ্ছে আমরা কি বই কিনবো সেটা একটু দেখলাম। তারপর হচ্ছে গিয়ে আমি বললাম যে আমার বক্তব্য কি, আমার বক্তব্য হচ্ছে এটা আমার সাজেশন না, আমি জাস্ট যতটুকু জানি এই জন্য বলেছি, ইটস টোটালি আপ টু ইউ। এরপরে আমরা ব্যাকরণকে এই 4টা অংশে ভাগ করে 4টা অংশের টপিক গুলো আলাদা আলাদা করে পড়বো। প্রথমে আমরা আসলাম হচ্ছে কি ধ্বনিতত্ত্ব, ধ্বনিতত্ত্ব থেকে এই অংশগুলো আমরা পড়বো, লিখিত প্রশ্ন আলাদা করে মার্ক করে দেওয়া আছে। তারপরে আসলে আমরা শব্দ তথ্য এখানেও পড়বো, এবং সবগুলোই হচ্ছে রিটেনের জন্য ইম্পর্টেন্ট, এখান থেকে কি প্রশ্ন আসছে সেটা বলে দেওয়া আছে।
তারপরে আমরা আসলাম হচ্ছে গিয়ে বাক্য তথ্য রিটেনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রিলিতেও 100% প্রশ্ন এখান থেকে আসে, সেটা আমরা দেখে নিব। মুখস্থ অংশ সিস্টেম তো আমরা একটু বললামই। এইটা যদি আপনি বুঝতে পারেন ভাই, তাহলে আপনার রিটেনের আর প্রিলির জন্য বাংলাতে আপনার আটকানোর কিছু নাই। টপিকের কোন অংশ পড়বেন সেটা তো বলেই দিলাম, কিভাবে পড়বেন সেটাও বলে দিলাম, কোন সোর্স থেকে পড়বেন সেটাও বলে দিলাম। এখন আপনার দায়িত্ব হচ্ছে ইউ হ্যাভ টু স্টাডি, আপনাকে পড়তে হবে। তাহলে পড়ুন বেশি করে। আপনাদের সবার জন্য দোয়া থাকলো। প্রশ্ন থাকলে আমাকে জানাবেন, কমেন্ট করবেন। আই উইল ট্রাই টু সলভ ইউর প্রবলেম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।